ক্লাস 12 এ তোমাদের এইটা সব থেকে বেশি কঠিন টেক্সট, সেটা হচ্ছে স্ট্রং রুট বাই এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম ইনি আমাদের এক সময় রাষ্ট্রপতি ছিলেন। 2002 থেকে 2007 পর্যন্ত, দেখো বইতে দেয়া আছে, 2002 থেকে 2007 পর্যন্ত এই এপিজে আব্দুল কালাম উনি ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন এবং খুবই খুবই ভালো একজন মানুষ, মানে ভালো বললেও কম বলা হবে, ইনি একজন মহান মানুষ, যিনি এই স্ট্রং রুট গল্পটির লেখক। এবং এটা শুধু একটা গল্প নয়, এটা তার অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী, উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটা ছোট্ট অংশ। উইংস অফ ফায়ার, এই যে দেখো এখানে দেয়া রয়েছে, উইংস অফ ফায়ার, এই যে গ্রন্থটি, এটি একটি প্রেরণামূলক অনুপ্রেরণার উৎস বলতে পারো। এই গ্রন্থে এপিজে আব্দুল কালাম ওনার সারা জীবনের যে বিভিন্ন এক্সপিরিয়েন্সেস, সেই এক্সপিরিয়েন্সগুলোকে এক জায়গায় লিখে গেছেন। মানে আজকের দিনের যে কোনো তোমরা স্টুডেন্টরা যারা রয়েছো বা যারা স্ট্রাগল করছে এই ভারতবর্ষে বা সারা পৃথিবীতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাদের কাছে একটা অনুপ্রেরণার হচ্ছে গিয়ে নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, ইনি খুবই সাধারণ একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, রামেশ্বরম নামে একটা জায়গায়, এবং সেখান থেকে খুবই গরিব পরিবার, কিন্তু খুবই ভালো দুজন মা বাবা তিনি পেয়েছিলেন। তাদের কাছ থেকে তিনি বড় হয়েছিলেন, তার বাবার কাছ থেকে তিনি আদর্শের শিক্ষা পেয়েছিলেন, মায়ের কাছ থেকে পেয়েছিলেন ভালোবাসার। এবং ভবিষ্যতে শুধু রাষ্ট্রপতি নয়, ওনাকে মিসাইল ম্যানও বলা হতো, মানে এই পৃথিবীতে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠা করার জন্য উনি বিভিন্ন রকেটের আবিষ্কারক ছিলেন। শুধু তার জন্য নয়, উনি ভারতবর্ষকে অনেকটা এই রকেট সায়েন্সে অনেকটা এগিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের দরবারে। শুধু তার জন্যেও নয়, উনি একজন মানুষ হিসাবে মহান একজন মানুষ ছিলেন। মানে ওনার ক্যারেক্টার, ওনার সারা জীবনের যে চরিত্র, সেটা অস্বাভাবিক একটা চরিত্র। এত বড় মাপের একজন মানুষ হয়েও উনি কখনো এতটুকু অহংকার করেননি, এটাই হচ্ছে ওনার স্পেশালিটি। আমি খুব বেশি ইন্ট্রোডাকশন পর্যায়ে যাব না, সরাসরি টেক্সটে আসছি। দেখো, টেক্সট পড়াতে পড়াতে ওনার সম্পর্কে বলবো। আর এই টেক্সটটা হচ্ছে এপিজে আব্দুল কালাম রাইটার, যিনি তার ছোটবেলার গল্প নিয়ে, তার নিজের কথায়, তা বললাম না এটা আত্মজীবনীমূলক একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু দেখো প্রথমেই আই বলে শুরু হয়েছে। ঠিক আছে, এটা আই মানে আমি বলতে, এখানে মানে এপিজে আব্দুল কালাম নিজের জবানিতে বলছে, নিজের ভাষায়, সেই জন্য বারবার আই আই করে, কারণ এটা অটোবায়োগ্রাফি, যেহেতু তিনি যেন নিজে বলছেন এরকম দেখানো হচ্ছে। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বোঝাতে থাকবো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খেয়াল করতে হবে, কারণ ক্লাস 12 এর এই টেক্সটগুলো কিন্তু খুবই কঠিন। কঠিন ইন দ্য সেন্স আমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বুঝতে হবে। যদি আমাদের কোনো ওয়ার্ড বুঝতে প্রবলেম হয়, তাহলে প্রবলেম হবে হচ্ছে তোমার হয়তো সেই ওয়ার্ডটা তুলে এমসিকিউ বা এসএকিউ বা ব্রড কোয়েশ্চেন এলো, তাহলে গিয়ে সমস্যা হবে। ওই ওয়ার্ডটা তোমার জানা না থাকলে তাহলে লেখা যাবে না। এটা কিন্তু ক্লাস 12 এর একটা প্রবলেম, যেটা আমরা যদি খুব ভালো করে টেক্সটটা পড়ে রাখি, তাহলে কিন্তু সমস্যার কোনো জায়গা নেই, কোনো সমস্যা কোনোদিনই হবে না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম যেটা হয়, টেক্সটটাই ভালো করে জানে না, কোয়েশ্চেন আনসার মুখস্থ নিয়ে চিন্তা করছে। সেটা করলে খুবই সমস্যাজনক বিষয় হয়ে যাবে। আমাদেরকে টেক্সটের দিকে নজর দিতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ড, আমি প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইন্ডিকেট করব, স্লোলি পড়াবো, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিকেট করব, এবং সেই অনুযায়ী আমাদেরকে দেখতেও হবে। ঠিক আছে, ওয়ার্ডগুলো বইতে ছোট ছোট করে, দরকার হলে মিনিং লিখতে থাকো, আমি বাংলা ভাষাতেই মিনিং বলবো। ওকে, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state.
বলছে আই ওয়াজ বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা, আই ওয়াজ বর্ন প্যাসিভ ভয়েস মানে আমি জন্মগ্রহণ করেছিলাম, প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে বাই সামওয়ান, বাই আ মাদার, ক্লিয়ার, প্যাসিভ ভয়েসে প্রথমটাই। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, আমি একটা মিডল ক্লাস, কারণ রামেশ্বরম, সুতরাং সেই জায়গায় তামিল পরিবার একটা, ওখানে তো বাঙালিরা নেই, তামিল পরিবার রয়েছে, সেরকম একটা মিডল ক্লাস তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, কোথায়? ইন দ্য আইল্যান্ড, আইল্যান্ড মিন্স বদ্বীপ, আইল্যান্ড টাউন মানে বদ্বীপের শহর, চারদিক যেখানে জল দ্বারা বেষ্টিত, সেরকম বদ্বীপ শহর রামেশ্বরম, রামেশ্বরমের বদ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য ইস্টওয়াইল মাদ্রাস স্টেট, কোথায়? ইস্টওয়াইল, ইস্টের দিকে, মাদ্রাস স্টেট, মাদ্রাস স্টেটের অন্তর্গত রামেশ্বরমে আমি জন্মগ্রহণ করেছিলাম। কোথায়? একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে। ক্লিয়ার হচ্ছে তো? জোরে বুঝতে পারছো তো? ওকে। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন, তার বাবার নাম কি ছিল? এটা কিন্তু কোয়েশ্চেন হিসাবে আসে। জয়নুল আবদিন, বানানটা কিন্তু মুখস্থ করতে হবে। মাই ফাদার জয়নুল আবদিন had neither much formal education, had মানে থাকা, তার ছিল না, neither মানে না, much formal education, much মানে অনেক, তার বাবার ছিল না অনেক ফর্মাল এডুকেশন। হোয়াট ইজ ফর্মাল এডুকেশন? প্রথাগত বা পুঁথিগত শিক্ষা। এই যে আমরা মাধ্যমিক পাস করি, এইচএস পাস করি, বিএ পাস করি, এমএ পাস করি, পিএইচডি করি, দ্যাট ইজ কল্ড ফর্মাল এডুকেশন। তার বাবার সেরকম কোনো ফর্মাল ডিগ্রি ছিল না, ফর্মাল এডুকেশন ছিল না। কিন্তু নর মাচ ওয়েলথ, এখানে নর মানে না, নাইদার নর, দুটো মানেই হচ্ছে না, এটাও ছিল না ওটাও ছিল না, এই ফরম্যাটে সেটা বোঝানো হয়। নাইদার মাচ ফর্মাল এডুকেশন, খুব বেশি ফর্মাল এডুকেশন ছিল না, এবং নর মাচ ওয়েলথ, এবং খুব বেশি ওয়েলথও ছিল না। ওয়েলথ মিন্স হচ্ছে সম্পত্তি, খুব বেশি তার সম্পত্তিও ছিল না। ডেসপাইট, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, এটা সত্ত্বেও, কোনটা সত্ত্বে? মানে এই ফর্মাল এডুকেশন না থাকা সত্ত্বেও, সম্পত্তি না থাকা সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে কি? ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা, এই এগুলো তো অসুবিধা, যে তার খুব একটা এডুকেশন নেই, কোনো সম্পত্তিও খুব একটা বেশি নেই, তার সত্ত্বেও, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পসেসড, পসেসড মানে হচ্ছে থাকা বা অধীনে থাকা, বা সে মালিক ছিল। হি পসেসড গ্রেট, গ্রেট মানে ভীষণ, এখানে বোঝাচ্ছে মহান। ইনেট উইজডম, ইনেট মানে হচ্ছে ভেতরকার, উইজডম মানে জ্ঞান, তার আত্মার জ্ঞান ছিল, আত্মশক্তি ছিল। উইজডম মানে জ্ঞান, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, মানে তার খুব বেশি ফর্মাল এডুকেশন নেই, তার খুব বেশি সম্পত্তি নেই, কিন্তু তিনি একজন আত্মার দিক থেকে বা পরিবেশের দিক থেকে বা নিজের মতো ভাবে তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কে ছিল? এপিজে আব্দুল কালামের বাবা, ঠিক আছে, জয়নুল আবদিন। তিনি গ্রেট উইজডম, ইনেট উইজডম, ইনেট গ্রেট ইনেট উইজডম মানে ভিতরকার একটা শক্তি বা ভিতরের মহান জ্ঞানের অধিকারী ছিলেন, পসেস। অ্যান্ড দ্য ট্রু জেনারেসিটি, ট্রু মানে হচ্ছে সত্যিকারের, জেনারেসিটি, জেনারেসিটি মানে হচ্ছে উদার ভাব, মানে তিনি একজন দয়ালু উদার ব্যক্তি ছিলেন, মানে তিনি কাউকে ঠকাতেন না, এবং তিনি একজন অন্যের দুঃখে চট করে গলে যেতেন বা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতেন, তাদের বলা হয় উদার ব্যক্তি। ট্রু জেনারসিটি অফ স্পিরিট, স্পিরিট মানে তার আত্মার শক্তিতে তিনি বলিয়ান ছিলেন। একটু জটিল বা কঠিন ওয়ার্ড আছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা যাবে না, বাট আমাদেরকে মোটামুটি ভাবে বুঝতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার করছি, কিন্তু তারপর আবার মিনিংটাও বলছি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হি বলতে কে? এপিজে আব্দুল কালামের বাবা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট,
তার ছিল একজন আইডিয়াল, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, তার ছিল একজন আদর্শ হেল্পমেট, হেল্পমেট মানে হচ্ছে স্ত্রী, যেটা আজকের দিনে খুব একটা আদর্শ হয় না, মানে আদর্শ স্ত্রী হওয়াটা খুব মুশকিল, বাট তার কিন্তু একজন আদর্শ স্ত্রী মানে আইডিয়াল হেল্পমেট ছিল। ইন মাই মাদার, কে? আমার মা হিসাবে। আমার মা কে ছিলেন? আসিয়া আম্মা। এপিজে আব্দুল কালাম বলছে তার একজন আদর্শ সহধর্মিণী ছিল, কে? আমার মায়ের রূপে, যার নাম হচ্ছে আসিয়া আম্মা। বানানটা মনে রাখবে, MMA, ASHIA, আসি, MMA বা MMA, MA লেখা হয়। পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখা যায় এই আসিয়া আম্মার ক্ষেত্রে MA রয়েছে, কাটা যাবে, ঠিক আছে? I do not recall, I do not, আমার মনে নেই, রিকল মানে হচ্ছে মনে করা, আমার মনে নেই দ্য এক্সাক্ট নাম্বার, বা আমি রিকল করতে পারি না, আমি মনে করতে পারি না দ্য এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট মানে সঠিক সংখ্যা, আমি মনে করতে পারি না সঠিক সংখ্যা অফ পিপল, সেই সমস্ত লোকেদের, সি ফেড এভরিডে, তিনি প্রত্যেক দিন যাদেরকে খাওয়াতেন, মানে সেই সংখ্যাটা আমি মনে করতে পারি না, তিনি যাদেরকে প্রত্যেক দিন খাওয়াতেন। ব্যাপারটা দেখো কি বলা হচ্ছে, মানে তার মা প্রত্যেক দিন কিছু লোককে খাওয়াতেন। প্রথমেই বলা হচ্ছে তারা কিন্তু খুব বড় লোক নয়, তার বাবার কিন্তু খুব বেশি সম্পত্তি নেই, বাট তার মায়ের মেন্টালিটি দেখো, সি ফেড এভরিডে বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি খুব একটা মনে করতে পারি না যে কাদের খাওয়াতেন তিনি, বাট আই অ্যাম কোয়াইট, কোয়াইট মানে সম্পূর্ণ, কিন্তু আমি সম্পূর্ণ সার্টেন, সার্টেন মিন্স হচ্ছে নিশ্চিত, আমি সম্পূর্ণ নিশ্চিত দ্যাট ফার মোর আউটসাইডার্স, ফার মোর, ফার মোর মানে হচ্ছে অনেক বেশি, আউটসাইডার, আউটসাইডার মানে হচ্ছে বাইরের লোক, অনেক বেশি বাইরের লোক, এট, এট মানে খেত, ইটের পাস ফ্রম, অনেক বেশি বাইরের লোক আমাদের বাড়িতে খেত, উইথ আস আমাদের সঙ্গে, দেন all the members of our family put together, then মানে থেকে, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, all the members of our family put together, put together মানে একত্রে, আমাদের ফ্যামিলি মেম্বার যত ছিল তার থেকে বেশি, মানে একত্রে আমাদের ফ্যামিলি মেম্বার যত ছিল, ধরো তারা কিছুজন ফ্যামিলি মেম্বার ছিল, এপিজে আব্দুল কালামের কিছু ভাই ছিল, ঠিক আছে, সুতরাং তারা যতজনই ফ্যামিলি মেম্বার তার থেকে অনেক বেশি লোক তাদের সঙ্গে খেত। এরা কারা ছিল? এরা ছিল আউটসাইডার, বাইরের লোক, যারা অভুক্ত লোক, যারা খেতে পেত না, এরকম মানুষদের তার মা ডেকে আনতো, নিজের খাবার থেকেও দরকার হলে খাবার দিত। চিন্তা করতে পারছো মেন্টালিটি? একজন আমাদের আজকের দিনে আমাদের বাড়িতে যদি কোনো কেউ চলে আসে, বেশিরভাগ জায়গায় আমরা অখুশি হই, এটাই আজকের দিনের মেন্টালিটি হয়েছে। বা যদি কোনো অতিথি আমাদের আসে তাও আমরা খুব একটা খুশি হই না, অচেনা লোক তো অনেক দূরের কথা, আমরা বাড়িতে একজন ভিখারি আসলে 2 টাকা দিতেও আজকের দিনে আমাদের হাত কাঁপে, বাট এপিজে আব্দুল কালামের মাকে দেখো, উনি বিনা দ্বিধায় নিজের খাবারটাও অন্যদের দিয়ে দিতে পারতেন। এরকম একজন মা ছিল বলে এই ভদ্রলোক এই পর্যায়ে যেতে পেরেছিলেন। আজকের দিনে যেতে পারছে না, আমরা পারছি না এই কারণে, কারণ আমাদের প্যারেন্টিংসে সেরকম নেই, এইরকম নয় আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আজকের দিনে স্বার্থের জালে জড়িয়ে গেছে পুরো পৃথিবীটাই, বাট উনি একজন মহান মহিলা ছিলেন, সেই জন্যই পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো এপিজে আব্দুল কালাম একজন মহান মানুষ হয়েছিলেন। তার জন্য ক্রেডিট কিন্তু তার মায়ের রয়েছে, সেটা প্রথমেই বলা হচ্ছে। দেখো, মাই প্যারেন্টস ওয়ার, আমার প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা দুজনে, ওয়ার ওয়াইডলি, ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, আমার বাবা মা ব্যাপকভাবে, রিগার্ডেড, রিগার্ডেড মানে হচ্ছে শ্রদ্ধা পেতেন বা গণ্য করা হতো, আমার বাবা মাকে ব্যাপকভাবে গণ্য করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে সবাই আর কি বলতো যে এরা আইডিয়াল কাপল, এরা একজন আদর্শ আদর্শ পত্নী এবং পতি, পতি পত্নী, মানে তাদেরকে দেখিয়ে বলা হতো এরা একে অপরের জন্য তৈরি,
কারণ একজন অপরজনকে তারা একে অপরকে মানে করে যেত, মানে একে অপরের পরিপূরক ছিল বলা যেতে পারে সেরকম। কারণ দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। আমরা তার বাবার সম্পর্কেও একটু পরে জানবো, তিনিও একজন খুব ভালো মানুষ ছিলেন। তার মায়ের সম্পর্কে জানলাম, তিনিও ভালো মানুষ ছিলেন। দ্যাট ইজ ওয়াই তারা হচ্ছে আদর্শ কাপল, রিগার্ডেড বাই দ্য আদার্স পিপল। ঠিক আছে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের লিনিয়েজ, লিনিয়েজ মানে হচ্ছে বংশ, মানে মায়ের বাবা মা, was the most distinguished, was the more distinguished, তারা ছিলেন আরো বেশি, distinguished মানে হচ্ছে বিখ্যাত। মায়ের যে বংশ না, মানে মামার বাড়ি, সেটা ছিল আরো বেশি বিখ্যাত। one of her forebearers, one of her forebearers, forebearers মানে হচ্ছে তার একজন পূর্বপুরুষ, forebearers মানে হচ্ছে পূর্বপুরুষ, মানে মায়ের বংশের একজন পূর্বপুরুষ। having been bestowed, having been দেওয়া হয়েছিল, bestowed মানে প্রদত্ত, মানে তার একজন পূর্বপুরুষকে দেওয়া হয়েছিল কি, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা বাহাদুর, রায় বাহাদুর, বিভিন্ন ধরনের খেতাব তখন দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না, এটাকে ব্যান করে দেওয়া হয়েছে, বাট সেই সময় দেওয়া হতো। সেই জন্য বলা হচ্ছে তার মায়ের যে পরিবার ছিল সেটা কেন বিখ্যাত ছিল, কারণ তার একজন পূর্বপুরুষকে, মানে মায়ের পরিবারের একজন পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্টোড মানে প্রদত্ত করা হয়েছিল বা দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি, বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই জন্য অনেক বেশি বিখ্যাত ছিল তার মায়ের পরিবার। I was one of many children, I was আমি ছিলাম, one of many children অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে, আমি বললাম না একটু আগে যে তার অনেক ভাই ছিল। I was one of many children, one of মানে হচ্ছে একজন, of many children অনেক ছেলে মেয়ের মধ্যে বা অনেক ভাই বোনের মধ্যে আমি একজন ছিলাম। a short boy, তার নিজের সম্পর্কে তিনি বর্ণনা করছেন। দেখো, খুব কম মানুষ আছে যারা নিজের সম্পর্কে সত্যি কথা বর্ণনা করতে পারে। আমরা কি বলি, আমি সব থেকে ভালো, আমাকে দেখতে সব থেকে ভালো, আমি সব থেকে ভালো, এই পৃথিবী যত আছে সবই আমি, আমার থেকে ভালো পৃথিবীতে কেউ নেই, এটা বলি। আমরা সাধারণ মানুষ, আমরা মহান হতে পারবো না। যিনি মহান তিনি কি বলতে পারেন, দেখো, a short boy with rather undistinguished look, a short boy, একজন শর্ট বলতে এখানে কম হাইটের, একজন বেটে ছেলে, উইথ রাদার, রাদার মানে বরং, আনডিস্টিংগুইশ খুব একটা দেখতে ভালো নয়, লুকস মানে মানে বাইরের দিক থেকে, মানে আমাকে দেখতে খুব একটা ভালো ছিল না, আমি একজন শর্ট হাইট বয় ছিলাম। এটা বলতে পারছেন তিনি, যার নিজের সম্পর্কে এতটুকুও কনফিউশন নেই, কারণ তিনি রূপের দ্বারা নয়, তিনি কাজের দ্বারা বিখ্যাত এই পৃথিবীতে। এবং এই মানুষরা সত্যি কথা বলতে ভয় পায় না, আমরা পাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম আজকে সমাজের। তুমি কাউকে কিছু বাজে বলে দেখো, বাইরে থেকে অন্যেরা বাজে বললেই রেগে যাবে, নিজে বাজে বলার কথাই ওঠে না, কোনো প্রশ্নই নেই। আমি সব থেকে ভালো এই পৃথিবীতে, আমার থেকে ভালো পৃথিবীতে কেউ নেই। নিজে কখনো কখনো মুখে না বললেও আমরা মনে মনে ভাবতে থাকি, আর এটাই তো প্রবলেমের সব থেকে বড় মুশকিলের মূল। আমরা নিজেকে সব থেকে বেশি ভালো বলতে থাকি, আমরা কখনো বিশ্বাসই করতে চাই না আমার মধ্যে এই ফল্ট রয়েছে। যদি কখনো বুঝতে পারি আমার মধ্যে এই ফল্ট রয়েছে, যদি আমরা রিসিভ করতে পারি, যদি আমরা নিজেকে জাস্ট এটা মানিয়ে নিতে পারি, তাহলে সেই ফল্টটা দূর হতে পারে। বাট আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, যা আছে আউটসাইডে আছে, এটা আমরা ভাবি। ইনি এটা ভাবেন না, ইনি বলতে পারছেন যে তিনি অখ্যাত দেখতে একটা ছোট শর্ট হাইটের বয় ছিলেন। এটা মহান একজন মানুষই বলতে পারে। born to tall and handsome parents, born আমি জন্মগ্রহণ করেছিলাম to tall and handsome parents, এটা মানে সেটা নয় যে তার বাবা মাকে দেখতে খারাপ ছিল। তিনি বলছেন তার বাবা মাকে দেখতে টল এবং হ্যান্ডসাম, লম্বা এবং যথেষ্ট সুন্দর বাবা এবং মাকে দেখতে ছিল, বাট তিনি তাকে দেখতে খুব একটা ভালো ছিল না। ভগবান যাকে যেমন রূপ দিয়েছেন, সুতরাং এটা তিনি স্বীকার করছেন। We lived in our ancestral's house, ancestral মানে হচ্ছে পৈতৃক, আমরা বাস করতাম, lived মানে বাস করা, আমরা বাস করতাম in our ancestral house,
আমাদের পৈতৃক বাড়িতে, which was built, যেটা built মানে তৈরি করা, যেটাকে তৈরি করা হয়েছিল in the middle of 19th century, 19th century মানে হচ্ছে 1800, একটা সেঞ্চুরি পেছনে, ঠিক আছে, 19th 1800 থেকে 1899, which was built in the middle of the 19th century, যেটা 19th century মানে 1850 এর আশেপাশে কোনো সময় একটা তৈরি হয়েছিল। It was a fairly মানে ভীষণ ভাবে, পাক্কা, লার্জ পাক্কা হাউস, লার্জ মানে বড়, পাক্কা হাউস মানে হচ্ছে পাকা বাড়ি, এটা ছিল ফেয়ারলি লার্জ পাকা হাউস, মানে যথেষ্ট বড় একটা পাকা বাড়ি ছিল, মানে সিমেন্ট করা, সিমেন্ট তো নয় সেই সময়, মেড অফ, এই যে লাইমস্টোন এন্ড ব্রিক বলা হচ্ছে, যেটা মেড অফ মানে তৈরি করা হয়েছে লাইমস্টোন মানে চুনা পাথর, এন্ড ব্রিক মানে ইট, ইট এবং চুনা পাথর দিয়ে তৈরি ছিল, কিন্তু পাকা বাড়ি ছিল, কাঁচা বাড়ি, মাটির বাড়ি নয়। হ্যাঁ, আগেকার বিভিন্ন বাড়ি এই ধরনের ইট, চুনা পাথর এগুলো দিয়ে তৈরি হতো, অনেক আগে যদি দেখি, এখন যেমন সিমেন্ট ইউজ হয় তখন সেটা ইউজ হতো না, সেই জন্য। হ্যাঁ, মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক অন দ্য মাস্ক, এই উচ্চারণটা হচ্ছে মাস্ক, মাস্ক মানে হচ্ছে মসজিদ, অন দ্য মাস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তায়, মানে একটা রাস্তা, যে রাস্তাটা মসজিদ রাস্তা নামেই পরিচিত, মানে সেখানে মসজিদ ছিল বড় একটা, সুতরাং রামেশ্বরমের মসজিদের রাস্তায় আমাদের মানে বাড়ি ছিল, যেটা একটা পাকা বাড়ি ছিল, যেটা লাইমস্টোন এন্ড ব্রিক মানে চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি ছিল, সেখানে আমরা বাস করতাম, যেটা আমাদের পৈতৃক বাড়ি ছিল। ক্লিয়ার লাইনটা? রামেশ্বরম, মাই অস্ট্রি ফাদার, অস্ট্রি মানে হচ্ছে কঠোর নিয়ম পালনকারী, অস্ট্রি মিন্স হচ্ছে যে নিয়ম পালন করে কঠোরভাবে, স্ট্রিক্ট ফর লাইফ বা স্ট্রিক্ট ফর ইজ লাইফ রুল, জীবনের নিয়মগুলোকে কঠোরভাবে পালন করে। মাই অস্ট্রি ফাদার, আমার কঠোর নিয়ম পালনকারী বাবা, ইউজ টু অ্যাভয়েড, ইউজ টু মানে হচ্ছে কোনো কিছুর পুরনো অভ্যেস, ইউজ টু যখনই কোথাও বসবে জানবে পুরনো কোনো অভ্যেস বোঝাচ্ছে, যেটা প্রত্যেক দিন করা হতো, দ্যাট ইজ কল্ড ইউজ টু। তাহলে কি করতেন? মাই অস্ট্রি ফাদার ইউজ টু মানে তিনি প্রত্যেক দিনই বা প্রত্যেকটা সময় জীবনে, ইউজ টু অ্যাভয়েড, অ্যাভয়েড করা মানে এড়িয়ে যাওয়া, অন ইনএসেনশিয়াল কমফোর্টস এন্ড লাক্সারিজ, অল ইনএসেনশিয়াল, ইনএসেনশিয়ালস মানে হচ্ছে অপ্রয়োজনীয়, কমফোর্টস, কমফোর্টস মানে আরাম, সমস্ত অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারি, লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা, ওর আরামই বলতে পারো, আরাম এবং বিলাসিতা এগুলো তিনি অ্যাভয়েড করে যেতেন। তার লাইফে আরাম বিলাসিতা, আজকের দিনে আমরা যেগুলো নিয়ে ভুগি, আমরা কি হাতে সব থেকে দামি মোবাইল ফোন চাই, টিভিতে ভালো কানেকশন চাই কেবিলের, অন্যান্য আরো কিছু চাই, ফ্রিজ চাই, টিভি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সবই আরাম, এসি চাই, শুধু আরামের বিভিন্ন জিনিস। বাট তিনি মানুষ হিসাবে এতটাই ভালো ছিলেন, তিনি আরামগুলোকে এসকেপ করে যেতেন, তবে কি একজন ভালো মানুষ হওয়া সম্ভব? যার লাইফে আরাম বেশি, তার কিন্তু লাইফ অধঃপতনের দিকেই যাবে, ইমপ্রুভমেন্ট হবে না। আমরা তপস্যার দ্বারাই কিছু করতে পারি, যার লাইফে ওই কঠোর তপস্যা আছে পড়াশোনা নিয়ে, সেই লাইফে বড় হবে, নাহলে হবে না। এসি ঘরে বসে পড়ায় মন দেয়া খুব একটা সম্ভব হয় না, ওটা কিন্তু সম্ভব হয় ওই গরমের মধ্যে না খেয়ে না দে বিদ্যাসাগর যেভাবে করেছিলেন, রাস্তার আলোতে বসেও, যদি ইচ্ছা থাকে পড়াশোনা ওখানেই হবে। কিন্তু এসি ঘরে সমস্ত কিছু ভরিয়ে দেওয়া হোক, আজকে স্টুডেন্টদের যেটা করা হচ্ছে, কিন্তু তাদের পড়াশোনা হচ্ছে না, তাদের মন অন্যদিকে, কারণ হাতে একটা দামি মোবাইল রয়েছে, সমস্ত কমফোর্ট, সমস্ত কিছু ঠিক সময়ে সময়ে বাবা খেতে আয় বলে তার মা ডেকে খাইয়ে দিচ্ছে, সুতরাং তার কষ্টটা সে বোঝে না, সুতরাং তার লাইফে ভালো কিছু হওয়াও সম্ভব না। পড়াশোনা কেন দরকার সে সেটা বুঝবেই না, বুঝবে যখন কাজ করতে যাবে তখন, কিন্তু সেই সময় না। সেই প্রথম ব্যাপারটা এপিজে আব্দুল কালামের বাবা ইনএসেনশিয়াল কমফোর্টস এন্ড লাক্সারি সেটাকে অ্যাভয়েড করে যেতেন। যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ, বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, তবে গিয়েই এপিজে আব্দুল কালামের মতো একজন মহান ব্যক্তি হতে পেরেছিলেন ভবিষ্যতে তার ছেলে। দেখো, however মানে যাই হোক, all necessities were provided for, all necessities মানে প্রয়োজনীয় জিনিস,
ওয়ার প্রোভাইডেড ফর, প্রোভাইডেড মানে যোগান দেওয়া হতো, সমস্ত প্রয়োজনীয় জিনিস যোগান দেওয়া হতো। প্রয়োজনীয় জিনিস কি? খাবার। না খাবার পেলে তো বাঁচবো না, খাবার দেওয়া হতো, যত খাবার দাবার যতটা দরকার ততটা দেওয়া হতো তাদের। এটা মানে এটা নয় যে তাদেরকে কৃপণতার সঙ্গে খাবার কম দেওয়া হতো, খাবার দেওয়া হতো তাদের। কি কি দেওয়া হতো? ইন টার্মস অফ ফুড খাবার দেওয়া হতো, মেডিসিন অসুখ করলে তাকে ওষুধ দেওয়া হতো, বেসিক নিড আমাদের বাঁচার জন্য যেগুলো দরকার। বাঁচার জন্য মোবাইল ফোন দরকার নেই, মোবাইল ফোন না হলেও একজন মানুষ বেঁচে থাকবে। এসি গাড়ি, এসি বাড়ি, এসি গাড়ি না থাকলেও মানুষ বেঁচে থাকবে, বঞ্চ ভালো করে বাঁচবে, তার জীবনটা অনেক বেশি ভালো হবে। গরিব মানুষরা অনেক বেশি মহান মানুষ হয়, অনেক বেশি ভালো মনের মানুষ হয়, তার বাচ্চারাও ভালো হয়, পড়াশোনা করে। গরিব ঘর থেকেই পড়াশোনাটা সম্ভব হয়, বড়লোক ঘর থেকে হয় না এমন না, কিন্তু মেন্টালিটির খুব প্রবলেম থাকে। তার কাছে যখন সবকিছু আছে, পড়াশোনা কেন করবো? কারণ পড়াশোনা তো কষ্টের জিনিস, কষ্ট কেন করব আমি, এটা প্রবলেম হয়। মেডিসিন অর ক্লোথিং, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাদের বাসস্থানও ছিল, খাবার দিত, বস্ত্র ছিল, সঙ্গে মেডিসিন। অসুখ করলে অসুখের ওষুধও দেওয়া হতো। সুতরাং এই সব জিনিস মানে অল নেসেসিটি, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তাদেরকে যোগান দেওয়া হতো। এটাই তার বাবার মহানুভবতা ছিল। ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, মানে এটা কেউ ভেবো না যে আমার লাইফে ছোটবেলায় কমফোর্ট ছিল না, কারণ তার বাবা কমফোর্ট বা লাক্সারি পছন্দ করতো না, সেটা ছিল না মানে কিছু ছিল না, বঞ্চ বেশি ছিল। কি বলা হচ্ছে দেখেন, আই উড সে, আমি বলতে পারি এটা, মাইন মানে আমার, ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার ছিল একটা খুব সিকিউর মানে নিরাপদ চাইল্ডহুড, একটা খুব নিরাপদ ছোটবেলা, যেখানে আমার বাবা ছিল মাথার ওপর ছাতার মতো, তার আদর্শ ছিল। হ্যাঁ, লাক্সারি এবং কমফোর্ট ছিল না, কিন্তু সেখানে নিরাপত্তা ছিল, সেখানে ভালোবাসা ছিল, যেটা আজকের দিনে হারিয়ে যাচ্ছে। প্রচুর কিছু আছে, ভালোবাসার অভাব হচ্ছে। সেই জন্যই তো দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে এত বেশি প্রবলেম। বাবা মারা বাচ্চাদেরকে ভালোবাসছে না, জিনিস দিচ্ছে, জিনিস দিয়ে কিছু হবে না, ভালোবাসতে হবে। সেই জন্য মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মেটেরিয়ালি মানে কি? মেটেরিয়ালি মানে বস্তুগত দিক থেকে। বস্তুগত দিক কি? ফুড, মেডিসিন, ক্লোথিং, এগুলো দেওয়া হতো। অ্যান্ড ইমোশনালি তাদেরকে ভালোবাসা দেওয়া হতো। তাদেরকে অনেকটা বেশি ভালোবাসা তার বাবা এবং মায়ের তরফ থেকে দেওয়া হতো, যেটা একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য, বড় হওয়ার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয়, ভালোবাসা ভীষণভাবে দরকার। তারপর দেখো, আই নর্মালি এট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত খেতে বসতাম আমার মায়ের সঙ্গে। কোথায়? মানে সে যেহেতু ছোট ছেলে ছিল, সেই জন্য তার মায়ের সাথে খেতে বসত। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কোথায়? সিটিং অন দ্য ফ্লোর মানে হচ্ছে মেঝেতে, অফ দ্য কিচেন রান্নাঘরের মেঝেতে আমি খেতে বসতাম আমার মায়ের সাথে। এবার খাবার বর্ণনাটা দেখো, she would place a banana leaf before me, she would place, তিনি প্লেস করতেন বা রাখতেন a banana leaf, কলা পাতা। তখনকার দিনে কলা পাতায় খাবার দেওয়া হতো, এখনকার মতো এত স্টাইলিশ কিছু ছিল না, থালা থেকে শুরু করে এগুলো তখনকার চল ছিল না। কলা পাতা কেটে এনে পরিষ্কারভাবে খেতে দেওয়া হতো এবং খুব সুন্দর। banana leaf before me, আমার সামনে। on which, যার ওপরে। she would then laded rice, she would then laded মানে হচ্ছে দেওয়া, হাতায় করে দিতেন। রাইস, সেখানে তিনি দিতেন রাইস, ভাত দিতেন। and aromatic sambar, যেহেতু দক্ষিণী প্রদেশ এটা, সুতরাং ওদের খাওয়া দাওয়াটাও একটু আমাদের যারা বাঙালি তাদের থেকে একটু আলাদা, তামিল খাবার। রাইস দিত, ভাত দিত, অ্যারোমেটিক সাম্বার, সেই ইডলি ধোসার সঙ্গে যে সাম্বার দেওয়া হয় সেরকমই। অ্যারোমেটিক মিন্স হচ্ছে সুগন্ধি একটা সাম্বার দেওয়া হতো। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, তার সঙ্গে কি খাবার দেওয়া হতো? ভ্যারাইটি মানে কয়েক ধরনের, শার্প হোমমেড পিকল, কিছু ধরনের বাড়িতে তৈরি পিকল, আচার, তার সঙ্গে কিছু ধরনের আচার দেওয়া হতো। ভাত, অ্যারোমেটিক সাম্বার এবং আচার দেওয়া হতো। and a dollop of fresh coconut chutney, dollop means হচ্ছে দলা, এক দলা ফ্রেশ সুন্দর কোকোনাট চাটনি, কোকোনাটের আমরা জানি ওখানে নারকোলের ভীষণ প্রাচুর্য, সেই জন্য নারকোলের চাটনি দেওয়া হতো এক দলা।
নেক্সট প্যারাগ্রাফ দেখো, দ্য শিবা টেম্পল, সেখানকার শিবের মন্দির, শিবা টেম্পল, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, হুইচ যেটা, মেড মানে করেছিল, শিবা টেম্পল শিবের মন্দির, হুইচ মেড রামেশ্বরম যেটা রামেশ্বরমকে করেছিল, সো ফেমাস এত বেশি বিখ্যাত, কাদের কাছে, টু পিলগ্রিমস, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, মানে রামেশ্বরম কেন বিখ্যাত ছিল, এই শিবের মন্দিরটার জন্য। রামেশ্বরম রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এই শিবের মন্দির, কথিত আছে এটা, ঠিক আছে। রাম যখন লঙ্কায় যুদ্ধের জন্য যায় তখন পথে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, মিথোলজি অনুযায়ী সেরকমই গল্প প্রচারিত আছে। সুতরাং সেই জন্য রামেশ্বরমের শিবের মন্দির খুবই বিখ্যাত, সেই জন্য বলছে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, তীর্থযাত্রা করতে যায় লোকে, তীর্থযাত্রীদের কাছে খুবই প্রসিদ্ধ একটা জায়গা রামেশ্বরম, সেখানে শিবের মন্দির রয়েছে বলে। ওয়াজ অ্যাবাউট 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে ছিল, মানে এই শিবের মন্দিরটা আমাদের বাড়ি থেকে কতটা দূরে, মাত্র 10 মিনিটের দূরত্বে ছিল এই শিবের মন্দির। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আওয়ার লোকালিটি আমাদের লোকালিটিটা, মানে একটু আগেই আমরা জেনেছি কোথায় থাকতেন, মাস্ক স্ট্রিট, সেই মসজিদের রাস্তা। সুতরাং আওয়ার লোকালিটি বুঝতেই পারছি সেখানে মুসলিম মানুষজন বেশি থাকতেন। সুতরাং আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মানে প্রধানত, আমাদের লোকালিটিটা প্রধানত মুসলিম, প্রধানত আমাদের লোকালিটি কি ছিল, মুসলিম লোকালিটি। বাট কিন্তু দেয়ার মানে সেখানে, কিন্তু সেখানে quite মানে অনেক, a lot of Hindu families too মানে ও, এই টু মানে হচ্ছে ও, সেখানে হিন্দু ফ্যামিলিও বসবাস করতে, শুধুমাত্র মুসলিম ফ্যামিলি ছিল না, সেখানে হিন্দু ফ্যামিলিও তার সঙ্গে সঙ্গে বসবাস করত। There were quite a lot of Hindu families too, মানে হিন্দু মুসলিম সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে একসাথে তারা বসবাস করতেন, তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। লিভিং অ্যামিকেবলি মানে হচ্ছে আপোষ করে, একে অপরের সঙ্গে সুন্দর করে মিলেমিশে বসবাস করত। হিন্দু মুসলিমের এখানে কোনো বিরোধিতা ছিল না, বিভেদ ছিল না। উইথ দেয়ার মুসলিম নেবার, হিন্দু ফ্যামিলিরা তাদের সেই মুসলিম নেবার মানে প্রতিবেশী, মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ভাই হিসাবে, মোরা একই বৃন্তে দুই কুসুম হিন্দু মুসলমান, সেই রকম ভাবে তারা বসবাস করতে। সেই জায়গাটা এমনই ছিল, সেটা শিবের মন্দিরের জন্য প্রসিদ্ধ হলেও সেখানে অনেক মুসলিম পরিবার ছিল, যেখানে মসজিদও ছিল, মসজিদ নিয়ে সেটা একটা মানে যথাযথ হিন্দু মুসলিম পীঠস্থান ছিল সেরকম। দেয়ার ওয়াজ আ ওল্ড মস্ক, সেখানে ছিল একটা ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদ ছিল সেখানে। ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে, আমাদের অঞ্চলে। where my father would take me for evening prayers, where মানে যেখানে, my father আমার বাবা, would take me আমাকে যেখানে আমার বাবা নিয়ে যেতেন, কোথায় নিয়ে যেত, সেই মসজিদে, সেই পুরনো মসজিদটায়। take me for evening prayers, বিকেল বেলার প্রেয়ার্স এর জন্য, তাদের 5 বারের যে নামাজ রয়েছে, সেই 5 বারের নামাজের মধ্যে বিকেল বেলার যে নামাজটা রয়েছে, সেই নামাজের জন্য তার বাবা তাকে সেই মসজিদে নিয়ে যেতেন। তখন এপিজে আব্দুল কালাম কিছুটা বড় বালক একজন, সেরকম। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, বলছে, দেখো লাইনটা দেখো ভালো করে, I had not the faintest, I had not আমার ছিল না, the faintest idea, faintest means হচ্ছে দুর্বলতম কোনো ধারণা, আইডিয়া মানে ধারণা, আমার কোনো দুর্বলতম ধারণা ছিল না, মানে কোনো ধারণা ছিল না, of the meaning সেই মিনিং সম্পর্কে, অর্থ সম্পর্কে, of the Arabic prayer আরবি ভাষায় যে
প্রার্থনাটা করা হচ্ছে চন্টেড, চন্টেড মানে উচ্চারণ করা, সুরের সঙ্গে উচ্চারণ করা, নামাজ যেভাবে পড়া হয় সেই যে নামাজে কি বলা হচ্ছে, বিকজ সে তো ছোট, একটা ছোট বাচ্চা কিভাবে জানবে কি বলা হচ্ছে? সে তামিল ভাষা জানে, কিন্তু অ্যারাবিক ভাষায় যে বা আরবীয় ভাষায় যে প্রেয়ারটা করা হচ্ছে সেটা সম্পর্কে সে জানতো না। আমি রিলেট করছি প্র্যাকটিক্যাল উদাহরণের সঙ্গে। ঠিক যেমন ভাবে আমরা প্রত্যেকে দুর্গাপুজোর মন্দিরে যাই, সরস্বতী পুজোর মন্ত্র বলি, বাট আমরা বুঝতে পারি না কি বলা হচ্ছে। সংস্কৃত যে মন্ত্রটায় হাতি ঘোড়া কি রয়েছে সেটা আমরা বুঝি না। আমেরিকাকে এই জায়গা থেকে ভালো, ওখানে যে পুরোহিত মশাই তাকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হয়, বুঝিয়ে দিতে হয় যে কি রয়েছে মন্ত্রের মধ্যে। আমরা বোকার মতো হাত জোর করে বলতে থাকি কি বলা হচ্ছে, কি যে বলা হচ্ছে, আমি যে ঠাকুরের কাছে কি বলছি শুধু কিচ্ছু বুঝি না। নমস্তাস্তাই নমস্তাস্তাই এই করতে থাকি, কিন্তু তার মানে কি সেটা বুঝি না। আমরা কখনো কোয়েশ্চেনও করি না, কখনো কাউকে যে পুরোহিত রয়েছে তাকে কোয়েশ্চেন করি না যে এটার মানে কি, ঠাকুরকে আমি কি বলছি। কোয়েশ্চেন করাই যে অভ্যেস নেই আমাদের, এটাই যে প্রবলেম। অ্যাজ এ স্টুডেন্ট দরকার সেটা, হ্যাঁ। তারপরে প্রবলেম হবে যে ঠাকুর মশাই রয়েছে কোনোদিন সে সেই প্রশ্নের সম্মুখীনই হয়নি, সে সেটা শুনে অদ্ভুত ফিল করবে, বাট যদি জানে সেটা বলেও দেবে। যদি না বলে অন্য যে জানবে সে অন্তত বলবে, কোয়েশ্চেন তো পাওয়া যাবে। কি বলছি ঠাকুরকে সেটাই তো জানি না, শুধু নমস্কার করে রাখতে হয়, হাত জোর করে ফুল ছুটছি, কার মাথায় ছুটছি তাও জানি না। সরস্বতী পুজোর ফুল ঠাকুরের মাথায় পড়ছে কি অন্য কোনো মেয়ের মাথায় তা জানা নেই। এটা হচ্ছে প্রবলেম। কি বলা হচ্ছে ভগবান জানে, আর ঠাকুর মশাই মুখস্থ করে হয়তো এসছে, সে সেই জানে, এটাও প্রবলেম। সুতরাং সেরকমই অ্যারাবিক প্রেয়ার্স চন্টেড, সেরকমই সেও বুঝতে পারছে না আরবি ভাষায় কি বলা হচ্ছে, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড। আমি সম্পূর্ণভাবে কনভিন্সড, আমি সম্পূর্ণভাবে কনভিন্স ছিলাম, আমি সম্পূর্ণভাবে এটা বুঝেছিলাম বা এটা আমার বিশ্বাস হয়েছিল দ্যাট দে রিচড গড, যে এটা ভগবানের কাছে পৌঁছাতো। মানে কি পড়ছি কি বলছি আমরা জানি না, কিন্তু সেটা ভগবানের কাছে যেত এটা সে বুঝতো। ওই ছোট্ট এপিজে আব্দুল কালাম, ছোট্ট বালক, সে কিন্তু বুঝতো সেই যে প্রেয়ারটা যেটার মিনিং সে বুঝছে না সেটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। আজকের দিনে আমরাও যখন পুজোর অঞ্জলি দিতে যাই আমরা কিন্তু এই আশাই করি যে ভগবানের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, কি বলছে বুঝছি না হয়তো, কিন্তু সেটা ভগবানকে জানানো হচ্ছে। আমরা হয়তো নিজের কথাই ভগবানকে জানাই। কোনো ধর্ম সম্পর্কে আমার কোনো বিরোধ নেই, বাট বাচ্চাদের মানে আমরা যারা ছোট তাদের কোয়েশ্চেন করাটা খুব দরকার। ঠিক যেমন ভাবে এপিজে আব্দুল কালাম একটু পরে কোয়েশ্চেন করবেন তার বাবার কাছে কি বিষয়, আমাদেরও তেমন কোয়েশ্চেন করাটা দরকার। জীবনে যে ক্ষেত্রে কিছু বুঝবে না সে যেই হোক না কেন তার কাছে প্রশ্ন করা জরুরি। প্রশ্ন করতে আমরা ভয় পাই, আমরা প্রশ্ন করতে লজ্জা পাই, সেই জন্য আমাদের আজকের জেনারেশন এত বেশি পিছিয়ে যাচ্ছে। প্রশ্ন করতে হবে, সে যেই হোক না কেন। প্রশ্ন করলে প্রশ্ন যাকে করা হচ্ছে সে যদি না জানে সে রেগেও যেতে পারে। যে জানবে সে মডেস্ট ভাবে তোমাকে বুঝিয়ে বলবে, বাট যে না জানবে সে কিন্তু রেগে যাবে, কিন্তু রেগে যাওয়ার জন্য দমে যাওয়া যাবে না, আবার জিজ্ঞেস করতে হবে। তার কাছে উত্তর না পাওয়া গেলে অন্য কারোর কাছে উত্তর পাওয়া যাবে, বাট উত্তরের সার্চ আমাদের করতেই হবে, তবে গিয়েই আমাদের এই জেনারেশন কিছু শিখবে। সেই জন্য আচ্ছা, when my father came out, যখন আমার বাবা বেরিয়ে আসতেন, of the mosque, সেই মসজিদ থেকে যখন বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, সেই প্রেয়ারের পর বা সেই নামাজের পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন রিলিজিয়ান, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের মানুষজন, ডিফারেন্ট মানে বিভিন্ন রিলিজিয়ান মানে ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষজন উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতেন। যেমন ভাবে আজকের দিনেও আমরা মসজিদে গেলে দেখতে পাই বিভিন্ন ধর্মের হিন্দুরা বা অন্য মুসলিমরাও বিভিন্ন ধর্মের লোকজন সেখানে থাকে, বাটি নিয়ে থাকে, জল গ্লাস নিয়ে থাকে, তাতে মন্ত্র পড়ে দেওয়া হয় যেটাকে ঝাড়িয়ে দেওয়া বলা হয়। সেরকম ভাবে সেটারই কথা বলা হচ্ছে, সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন, মানে মসজিদ থেকে বেরিয়ে এসে তিনি আর কি সেই কাজটা করবেন। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, অফার্ড বোলস, কি করতেন, অফার মানে দেওয়া, বোলস মানে বাটি বা গ্লাস দিতেন, অফ ওয়াটার, জলের, টু মাই ফাদার, আমার বাবাকে, হু উড ডিপ, যিনি ডিপ মানে হচ্ছে ডোবানো, এইভাবে যিনি ডোবাতেন
হিজ ফিঙ্গার টিপ, তার আঙুলের ডগাটা, ইন দেম, সেই সমস্ত পাত্রগুলোতে, দেম বলতে সেই বোলস গুলোতে, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং তিনি একটা প্রেয়ার, একটা মন্ত্র বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড, এই জলটা, দেন মানে তারপর, এই জলটা তারপর ক্যারিড বহন করে নিয়ে যাওয়া হতো, হোম বাড়িতে, ফর ইনভ্যালিড, ইনভ্যালিডস মানে হচ্ছে যারা রুগী, যারা অসুস্থ, সেই অসুস্থ মানুষদের জন্য আর কি বাড়িতে সেই জলটা নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকেরা, অনেক লোক আর কি, কারণ তার বাবা মসজিদে যেহেতু কাজ করতেন, মসজিদে আল্লাহর সেবা করতেন, সেই জন্য পিপল ভিজিটিং আওয়ার হোম, আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, কখন আসতেন? অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানানোর জন্য, আফটার বিং কিওর্ড, সেরে ওঠার পরে। কিওর্ড মানে সেরে ওঠা, যখন তাদের সেই রোগ বা তাদের সেই প্রবলেমস গুলো ঠিক হয়ে যেত, তখন তার বাবার কাছে যেতেন সেই সেরে যাওয়ার জন্য, তাকে ধন্যবাদ জানানোর জন্য, কারণ কৃতজ্ঞতা। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতেন, তিনি তো একজন ভালো মানুষ ছিলেন, তিনি হাসতেন। অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতেন, আস্ক মানে এখানে বলা, জিজ্ঞাসা করা নয়, তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, ভগবানকে ধন্যবাদ জানাও। দ্য মার্সিফুল, তিনিই হচ্ছেন সর্বশক্তিমান, দয়াময়। মার্সিফুল মানে হচ্ছে দয়াবান, সেই ভগবান যার দয়াতে তোমরা সেরে উঠেছো, আমি কিছু নই, ভগবানের দয়াতে তোমরা সেরে উঠেছো, আমাকে ধন্যবাদ জানিও না, ভগবানকে ধন্যবাদ জানাও। এটাই তার মহানুভবতা ছিল। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে পরের থেকে পড়াবো।